স্বাগতম সবাইকে প্রমিসেস জানতে চাই। আজ আমি নুজহাত রহমান পুরো পর্ব জুড়ে আছি আপনাদের সাথে এবং সঙ্গে আছেন একজন অতিথি, তিনি একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরী। আর আজকে আমাদের আলোচনার বিষয় বাইপোলার মুড ডিসঅর্ডার। আপনাকে স্বাগতম সেলিম চৌধুরী। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা টিভিকে এবং আজকের এই প্রোগ্রামকে। আজকে আমরা বাইপোলার মুড ডিসঅর্ডার এই রোগটি নির্ধারণ করেছি আলোচনা করবার জন্য। আসলে খুব দিন যেতে যেতে আমরা এখন আসলে অনেকেই মানসিক স্বাস্থ্য নিয়ে অনেকে সচেতন হয়েছি, রোগগুলো সম্পর্কেও কিন্তু আমরা জানি। অনেকেই এসে আমি বলতে শুনি যে আমার মনে হয় বাইপোলার কোনো একটা অসুবিধা আছে, কিংবা অন্য কারো কিছু সিমটম দেখে কেউ না কেউ হুট করে ডায়াগনোসিস করে দেয় ওর তো বাইপোলার প্রবলেম। আমরা একটু জানতে চাই আজকে যে এই প্রবলেমটা আসলে কি, বাইপোলার মুড ডিসঅর্ডার বলতে কি বোঝায়? আপনি যেরকম বলেছেন এরকম আমার যেহেতু ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স, সুতরাং আমার কাছে অনেক যারা আসেন তারা এসেই বলেন যে আমি তো বাইপোলারের রোগী। তখন আমি জিজ্ঞেস করি কিভাবে জানলেন আপনি বাইপোলারের রোগী? তখন বলে যে আমি ইন্টারনেট ঘেটেছি, এআই থেকে জেনেছি। আবার কখনো কখনো আমরা এরকমভাবে পাই যে আমাদের যারা সাইকিয়াট্রিস্টের কাছে যান, বিশেষ করে মেডিকেল ট্রিটমেন্টের জন্য, তো সেখানে তারা ডায়াগনোসিস করে দেন এবং এই ডায়াগনোসিসের ফলে তাদের নিজেদের মধ্যে একটি দাগ লেগে যায় যে আমি মনে হয় বায়োপোলারের রোগী। তো আসলে এই বায়োপোলার মুড ডিসঅর্ডার যদিও আমাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে একটি জটিল ধরনের মানসিক অসুস্থতা। আমি প্রথমে আসলে বলার চেষ্টা করছি যে এটার প্রেক্ষাপটটা কেমন বা এটার বৈশিষ্ট্যগুলো কেমন, তারপরে আমরা এটা নিয়ে বোঝা যাবে যে আসলে বাইপোলার কিনা। যেমন বাইপোলার মুড ডিসঅর্ডারের দ্বৈত সত্তা বলি আমরা। দ্বৈত সত্তার মধ্যে একরকম সত্তায় ব্যক্তি কোনো একটি ঘটনার প্রেক্ষাপটে অনেক বেশি ডিপ্রেস হয়ে যাবে, বিষণ্ণ হয়ে যাবে, হোপলেস হয়ে যাবে এবং ফ্যাটিক বা ক্লান্ত অনুভব করবে, অর্থাৎ কোনো কিছুতে তার কাজ করতে ইচ্ছা করবে না, কোনো কিছুতে সে আনন্দ পাবে না। সো এইটা একটা সত্তার মধ্যে থাকে। ঠিক অপোজিট আরেকটি সত্তা হচ্ছে যে সে কি করে, অনেক উত্তেজিত অবস্থায় থাকে, অর্থাৎ বেশি অ্যাংসাস থাকে, উদ্বিগ্ন থাকে, একটু ইরিটেবল থাকে, খিটখিটে মেজাজ করে, কখনো কখনো রাগ প্রকাশ করে, কখনো কখনো কারো ক্ষেত্রে ভাঙচুরও করে। সো একই ব্যক্তির মধ্যে যখন এই দুটো সত্তা সমান্তরালে অবস্থান করে, সেটাকেই আমরা বলি বায়োপোলার মুড ডিসঅর্ডার। তবে সেটা অল্প সময়ের জন্য থাকলে কিন্তু হবে না। অবশ্যই আমাদের মেডিকেল গাইডলাইন অনুসারে কমপক্ষে 1 সপ্তাহ থেকে 3 মাস পর্যন্ত সময়ের মধ্যে এই দ্বৈত অবস্থাটা বিরাজ করতে হবে। অর্থাৎ দেখা গেল প্রথম 1 মাস সে খুবই লো বা বিষণ্ণ, মন খারাপ, হোপলেস এইরকম অবস্থায় রয়েছে, কোনো কিছু ভালো লাগে না। ঠিক পরবর্তী মাসে গিয়ে আবার দেখা গেল সে অনেক বেশি অ্যাংসাস, ইরিটেবল অথবা অ্যাগ্রেসিভ। সো এইরকম একটি অবস্থায় থাকতে হবে। তার মানে হতে সেটা সপ্তাহ হইতে পারে, মাস হইতে পারে, 3 মাস হইতে পারে। তো এইরকম একটি অবস্থা, অর্থাৎ একই সময় সে কখনো সে মন খারাপ, কখনো সে বিষণ্ণ, কখনো ভালো লাগে না, কখনো কোনো কিছুতে সে আনন্দ পায় না, ক্লান্ত বোধ করে। আবার ঠিক অপোজিট যে সে খুবই উত্তেজিত, খুবই বিরক্ত, খুবই রাগ প্রকাশ করছে, কিংবা খুব এক্সাইটেড, খুব খুশিও হচ্ছে, হ্যাঁ খুবই খুশি হচ্ছে, যে কোনো কিছু উৎফুল্ল হয়ে যায়, অল্পতে অতি উৎফুল্ল, আবার অল্পতেই অতি বিষণ্ণ হয়ে যাচ্ছে বা মন খারাপ হয়ে যাচ্ছে, কোনো কিছু কাজ করছে না, এরকম একটি অবস্থা। সুতরাং বৈশিষ্ট্য যেরকম আমাদেরকে লক্ষ্য করতে হবে, তার সাথে সাথে কিন্তু আমাকে দেখতে হবে তার ডিউরেশনটা রয়েছে কিনা। অর্থাৎ আমার ধরেন আজকে আমার একটু মনটা ভালো কোনো কারণে, কিন্তু কোনো কারণে আবার কালকেই মনটা খারাপ হয়ে যেতে পারে। তার মানে কিন্তু এই না যে আমি বিষণ্ণ বা আমি বায়োপোলার মুড ডিসঅর্ডার। যেমন আমাদের ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আসে, আমি যদি আপনাদেরকে ক্লায়েন্টের এক্সপিরিয়েন্স বলি, ধরেন কোনো একজন ব্যক্তির মা মারা গিয়েছে বা কোনো আপন মানুষ মারা গিয়েছে, খুব কাছের মানুষ মারা গিয়েছে। এখন ওই কাছের মানুষটা মারা যাওয়ার পর সে আসলে সাধারণত একটু উৎফুল্ল মানুষ ছিল, নর্মালি সে উৎফুল্ল, কিন্তু ওই দুর্ঘটনার পর বা ওই ট্রমাটিক এক্সপিরিয়েন্সের পর তার মধ্যে একটি বিষণ্ণতার ভাব আসছে, শোক, কষ্ট, ভাল লাগে না। এটা তো তার একটা খুবই ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা একটি দুর্ঘটনা তাকে তো এইরকম পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে, এটি স্বাভাবিক। কিন্তু এটা হয়তো কিছুদিন যাওয়ার পর পরিবারের লোকজন তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং বিশেষ করে আমাদের সাইকিয়াট্রিস্ট যারা রয়েছেন তারা এটাকে বায়োপোলার মুড ডিসঅর্ডার বলে অনেক সময় ডায়াগনোসিস করে দেন।
এবং তারপর থেকে সে মনে করতে থাকে যে আমি বায়োপোলারের রোগী, আমার তো একটা রোগ আছে। আমার তো একটা রোগ আছে। সে নিজেই নিজেকে লেবেল করে দেয় এবং আশেপাশের মানুষ তাদেরকে লেবেল করে দেয়। এবং এটা যখন মানুষের মাথায় ঢুকে যায় তখন সে কি করে, বিভিন্ন জায়গায় সার্চ করে, তো তথ্য খুঁজে দেখা যায় যে মিলে যায়, মিলে গেলে সে আবার আরও এটাকে স্ট্রং করে। সো এটা একটু আমাদের জন্য একটু জটিল পরিস্থিতির সৃষ্টি করে দেয়। তখন সে তার মাথার মধ্যে একটি পারসেপশন নিয়ে নেয়, আমি মনে হয় বায়োপোলার মুড ডিসঅর্ডারের রোগী। মানে নিজে নিজে ডায়াগনোসিস করতে গিয়ে আসলে যেটা Right. হয় সেটা অ্যাকচুয়ালি করা উচিত না। আমরা অবশ্যই এখানে জোর দিয়ে সেটা সাজেস্ট করব যে এআই থেকে কিংবা গুগল থেকে সার্চ করে যেন নিজেকে ডায়াগনোসিস করা না হয়। Right. আমাদের দেশে ছাড়াও সারা বিশ্বে বলা হয় প্রায় 2-3% মানুষের মধ্যে এই ধরনের সিমটম বা এই ধরনের ডিসঅর্ডার দেখা দেয়। কাদের মধ্যে এর প্রকোপ বেশি আসলে? বেশি প্রকোপ হচ্ছে, যদি আমি নারী পুরুষের কথা বিবেচনা করি তাহলে গবেষণায় বলে নারীদের ক্ষেত্রে এই রোগের প্রবণতাটা বেশি। আচ্ছা, আর আরেকটি হচ্ছে যে বয়সগত যদি বিবেচনা করি তাহলে দেখা যায় যে যারা অ্যাডোলেসেন্স তাদের মধ্যে এই প্রবণতাটা অনেক বেশি, অর্থাৎ ওই সময়ই এই বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। অ্যাডোলেসেন্ট টাইম। বিশেষ করে যখন ছেলে এবং মেয়েদের মধ্যে তাদের বয়ঃসন্ধিকালীন যে পরিবর্তনগুলো হয় সেই আচ্ছা। পরিবর্তনগুলোর কারণেও তাদের মধ্যে যেই বৈশিষ্ট্যগুলো দেখা দেয় সেগুলোর কারণেও অনেকে এই ডায়াগনোসিস করে ফেলেন। লাইক একটা ছেলে কৈশোরে খুব উচ্ছল, প্রাণবন্ত, হাসি মধ্যে থাকে, সে এক্সাইটেড, উচ্ছ্বাস। কিন্তু দেখা গেল যখনই তার ওই অ্যাডোলেসেন্সের যে শারীরিক জৈবিক পরিবর্তন শুরু হলো তখন তার মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখা দেয় যে সেটা সে স্বাভাবিকভাবে নিতে পারে না। তখন তার মধ্যে বিষণ্ণতার একটি ভাব চলে আসে, সে সেটা নিয়ে ভাবে, দুশ্চিন্তা করে। তখন আশেপাশের লোকজন তাকে কি বলে ফেলে, হ্যাঁ আগে তো ও খুব উচ্ছল ছিল, চঞ্চল ছিল, এখন কেন চুপ হয়ে গেল। তো তখন তাকে ওই ক্যাটাগরির মধ্যে ফেলে দেয়। এটা ছিল একটা অবস্থা, কিন্তু আরেকটা অবস্থা আছে যে এই সময় আসলে এই রোগটা ডেভেলপও করে। আচ্ছা, যে তার বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে এই অ্যাডোলেসেন্স পরবর্তী সময়ে আমাদের এই বায়োপোলার মুড ডিসঅর্ডারটি বেশি ডেভেলপ করতে থাকে এবং লক্ষণীয় হয়। অনেক ধন্যবাদ। একটা ছোট্ট বিরতি নেব এখন, বিরতি নিয়ে এসে আবার কথা হচ্ছে। দর্শক সঙ্গেই থাকুন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি। ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে, প্রমিসেস জানতে চাই। আজ কথা হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার নিয়ে ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে। সেলিম চৌধুরী, আমরা আরেকটু যদি জানতে পারি যে আপনি যেমন বলছিলেন যে কাদের মধ্যে প্রকোপটা বেশি, অ্যাডোলেসেন্ট টাইম থেকে এটা বাড়ে, অনেক সময় মাদকাসক্ত ব্যক্তি যারা আছে তাদের ভেতরেও কিন্তু এরকম মুড সুইংস দেখা যায়। এই মাদকাসক্তির সাথে কি বাইপোলার মুড ডিসঅর্ডারের কোনো যোগাযোগ আছে? মাদকাসক্তর সাথে, বিশেষ করে আমি ছেলেদের ক্ষেত্রে যেটা পেয়েছি, মাদকাসক্তর সাথে মুড সুইং এর অনেক সম্পর্ক আছে। ফিমেলদের ক্ষেত্রে এটা ঘটে। আসলে মাদক যখন কেউ গ্রহণ করে এটা, তখন তার মধ্যে কিছু কিছু মাদক আছে আমাদেরকে উৎফুল্ল করে, স্বপ্নের জগতে নিয়ে যায়, যেরকম আমরা দেখি গাঁজা আর অন্যান্য যে মাদক দ্রব্যগুলো যেগুলো স্টিমুলেটিং মাদক। তো ফলে যখন সে মাদক গ্রহণ করে তখন কিন্তু সে কী হবে, এক্সাইটেড হবে। আবার যখন মাদকের সেই আমরা বলি যে প্রবণতাটা কেটে যাবে তখন কিন্তু তার মধ্যে শরীর তাকে কি করবে, নামনেস ফিল করবে, তখন সে লো হবে। সো মাদকাসক্ত আসলে বায়োলজিক্যালি মানুষকে এই দুই স্টেটে নিয়ে যায়। তো ফলে মুডটা কি খুব দ্রুত সুইং হয়। ফলে মাদক গ্রহণ করার ফলে এটা প্রবণতা বেড়ে যেতে পারে। আবার ভিন্নভাবে যদি আমি বলি যে যাদের মধ্যে এই রোগ রয়েছে তারা কিন্তু মাদকের প্রতি বেশি আসক্ত হয়। আচ্ছা, কারণটা হচ্ছে তারা যখন ওই মন খারাপ থাকে তখন তারা ওই মুহূর্তে ওই উচ্ছলতার যে ফিলিংস সেটা পেতে চায়, তখন তারা ওই মাদক গ্রহণ করে সেটাকে পাওয়ার চেষ্টা করে। আবার যখন সে এক্সাইটেড স্টেটে থাকে তখনও সে মাদক গ্রহণ করে আবার ডাউন স্টেটে যেতে চায়। তার মানে সে মাদককে ব্যবহারের মাধ্যমে তার ওই মুড সুইংকে কন্ট্রোল করতে চায় বা রেগুলেট করতে চায়, এবং ওইটা আসলে কিন্তু হেল্প করে।
আমি হ্যাঁ, অনেক আপাত ক্লায়েন্টদের কাছ থেকে দৃষ্টিতে- পেয়েছি, এটা আপাত তাদেরকে ওই দৃষ্টিতে মুহূর্তে মনে হেল্প হয়, করে। ওই মুহূর্তে তাদের help এবং হয়। অনেক আমি বায়োপোলার মুড ডিসঅর্ডার পেয়েছি যারা মাদকাসক্ত, এবং ওই অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার কৌশল হিসেবে তারা মাদক গ্রহণ করে। প্রাথমিক রিলিফ হয়, তো রিলিফ হওয়ার পর তারা ওইটাকে মনে করে যে হ্যাঁ এটাই তার গুড ফিলিং দেয়, সুতরাং এটার মাধ্যমে সে সেখান থেকে বের হইতে পারবে। কিন্তু আসলে সেটা বিজ্ঞানসম্মতভাবে সঠিক নয়। সঠিক নয়, একেবারেই নয়। এছাড়া আমি বলবো যে আমাদের দেশে আমি অনেক দেখতে পেয়েছি যে যারা লো ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিমত্তার দিক থেকে যাদের কম রয়েছে বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা আক্রান্ত রয়েছে, বিশেষ করে নিউরো ডেভেলপমেন্ট যে প্রতিবন্ধিতাগুলো, আচ্ছা আচ্ছা। সেই ধরনের শিশুগুলো যখন অ্যাডোলেসেন্সে চলে যায় তখন তাদের ক্ষেত্রে এই বায়োপোলার মুড ডিসঅর্ডারের একটি আমি বলবো যে কিছু লক্ষণ। ডায়াগনোসিস করার একটি প্রবণতা আমি দেখতে পেয়েছি। আচ্ছা, কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি যখন তারা অ্যাডোলেসেন্স হয় তখন তাদের আসলে আচরণ এবং তাদের ইমোশনাল রেগুলেশন তারা করতে পারে না, কারণ তাদের ইন্টেলেকচুয়ালিটি লো থাকে বলে, কগনিটিভ ফাংশনিং দুর্বল থাকে বলে, ফলে তারা সঠিক জায়গায় সঠিক আচরণটা করতে পারে না। তো তখন আশেপাশের লোকজন বা তার পরিবারের লোকজন তাদেরকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, এবং আমি এরকম অনেককে দেখেছি যাদেরকে এরকম বায়োপোলার মুড ডিসঅর্ডার ডায়াগনোসিস করে দেওয়া হয়েছে। সো সেটা নিয়ে আমাদের একটু ভাবার বিষয় রয়েছে। কারণটা হচ্ছে যে যারা এই ধরনের প্রতিবন্ধিতায় আক্রান্ত তারা আসলে সঠিকভাবে তাদের ইমোশন রেগুলেশন করতে পারে না, কোথায় কোন পরিস্থিতিতে কী ধরনের আবেগ প্রকাশ করতে হবে সেটা তারা প্রকাশ করতে পারে না, ফলে যেখানে তাদের হয়তো চুপ থাকার কথা সেখানে তারা হয়তো একটু লাউড হয়ে যায়। তখন এই বৈশিষ্ট্যগুলো যখন আমাদের সাইকিয়াট্রিক্স বা মনোরোগ বিশেষজ্ঞদের কাছে তুলে ধরা হয় তখন তারা তাদেরকে বায়োপোলার মুড ডিসঅর্ডার হিসেবে ডায়াগনোসিস করে দিয়ে একটি দীর্ঘ মেডিসিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যান, এবং তারা আসলে আরও বেশি, আমি যেটা দেখতে পেয়েছি, আরও বেশি ডাউন হয়ে থাকেন এবং তাদের আসলে পরবর্তীতে নর্মাল ফাংশনিংয়ে নেওয়া একটু কঠিন হয়ে যায়। সো এটা আমাদেরকে একটু এখন ভাবার বিষয় বলে মনে হয়েছে। তো কি কারণে এই ধরনের রোগ হতে পারে একজন মানুষের, সেরকম কি কিছু আছে নাকি এটা এমনিতেই চলে আসে? আমি যদি বলি যে অন্যান্য যে কোনো ধরনের মানসিক অসুস্থতার মতো এটাও একটি আসলে একটি কমপ্লেক্স কন্ডিশনাল ফ্যাক্টর। মানে কখনো কখনো কারো কারো ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর কাজ করে, আচ্ছা, কখনো কখনো বায়োলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, কখনো কখনো ট্রমাটিক এক্সপিরিয়েন্স কাজ করে, কখনো কখনো লাইফের অনেক ধরনের লস কাজ করে। যেমন ধরেন একজন ব্যক্তি খুবই উচ্ছল ছিল, এখন ওই ব্যক্তিটার অল্প সময়ের মধ্যে তার হয়তো খুব পছন্দের একজন মানুষ মারা গেলেন, আবার কোনো কারণে সে ওই অল্প সময়ের মুহূর্তে হয়তো তার একটি বড় আর্থিক লস হলো। তাহলে এই যে দুটো বিষয় মিলে সে কিন্তু উচ্ছলতা থেকে ডাউন হয়ে যাবে বা ডাউন হয়ে যায়। তো তখন সে দৈনন্দিন কাজকর্ম করতে পারে না, তখন এই ধরনের অসুস্থতার লক্ষণগুলো দেখা যায়। সেক্ষেত্রে আমরা জেনেটিক, যেমন অনেক সময় দেখতে পাই যে কারো যদি মায়ের এই ধরনের বৈশিষ্ট্য থাকে তাহলে সন্তানদের মধ্যে এটা দেখা দিতে পারে। আচ্ছা, সো কারো কারো ক্ষেত্রে বায়োলজিক্যাল অর্থাৎ শারীরিক কোনো অসুবিধার কারণেও এই ধরনের অসুবিধা দেখা দিতে পারে। যেমন কারো যদি ক্রনিক মানসিক অসুস্থতা থাকে বা ক্রনিক শারীরিক অসুস্থতা থাকে, আচ্ছা, যারা শারীরিক অসুস্থতা থাকে তাদের মধ্যে কিন্তু এই বায়োপোলার মুড ডিসঅর্ডার দেখা দিতে পারে। অর্থাৎ দীর্ঘদিন কেউ অসুস্থ, সেটা হতে পারে কিডনি, সেটা হতে পারে হার্ট ডিজিজ, সেটা হতে পারে, আমি অনেক ক্লায়েন্টকে পাই যাদের হয়তো ক্যান্সার আক্রান্ত। সো এই ধরনের মানুষগুলোর মধ্যেও কিন্তু এই বৈশিষ্ট্যগুলো দেখা দিতে পারে। আবার অনেকের ক্ষেত্রে স্ট্রোক পরবর্তীতেও এই বায়োপোলার মুড ডিসঅর্ডারের সিমটমগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, সো এই কমপ্লেক্স একটি কন্ডিশনের কারণে এই বায়োপোলার মুড ডিসঅর্ডার মানুষের মধ্যে ডেভেলপ করে। তবে আমি আবারও বলবো যে এই শুধুমাত্র সিমটম দেখে, দুই একটা সিমটম দেখেই যেন আমরা ব্যক্তিকে কোনোভাবেই ডায়াগনোসিস না করে ফেলি। অবশ্যই যেন আমরা এর জন্য যথাযথ যে চিকিৎসা ব্যবস্থাপনা রয়েছে তার প্রফেশনালের মাধ্যমে যেন দ্বারস্থ হই, প্রফেশনালের কাছ থেকে যেন আমরা ডায়াগনোসিস নিই। অনেক ধন্যবাদ। আরেকটা বিরতি নেব আমরা। প্রিয় দর্শক, আরেকটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন।
আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে বাইপোলার মুড ডিসঅর্ডার, এই বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে। সেলিম চৌধুরী, এবারে যদি আমরা একটু আসি যে এই যে আপনি একটা বললেন যেটা একটা কমপ্লেক্স কন্ডিশন, এই কন্ডিশনটা, এই বাইপোলার মুড ডিসঅর্ডার, এই কন্ডিশনটার কারণে কি ধরনের মারাত্মক প্রভাব পড়তে পারে একটা মানুষের জীবনে? অনেক অনেক ধন্যবাদ। এই পরিস্থিতিটা আসলে যাদের হয় তারা বুঝতে পারে, আমি যদি বুঝে থাকি। যেমন আমি অনেক মানুষকে দেখেছি যে যারা বায়োপোলার মুড ডিসঅর্ডার আক্রান্ত, তারা আসলে তাদের দৈনন্দিন কাজকর্ম করতে পারে না। আচ্ছা। দৈনন্দিন কাজকর্ম বলতে যদি যাদের লেখাপড়া থাকে, আমি অনেকে দেখেছি লেখাপড়া থেকে সে ড্রপ আউট হয়। সে তার যে দৈনন্দিন কাজকর্মের মধ্যে সে যদি লেখাপড়া যেখানেই সে করুক, প্রফেশন, সেখান থেকে সে ড্রপ আউট হয়। আচ্ছা। তার রিলেশনশিপ, সেখান থেকে সে ড্রপ আউট হয় বা রিলেশনশিপগুলো ভেঙে যায়। আচ্ছা। এরকম হয় যে সে ইনকাম যা আগে করতো, ইনকাম কমে যায়, কনসিস্টেন্সির অভাব আর কি। কনসিস্টেন্সি হচ্ছে না, রিলেশনশিপগুলো ভেঙে যাচ্ছে, কমিউনিকেশন ঠিক মতো হচ্ছে না, এবং তার মধ্যে অতিমাত্রায় সুইসাইডাল টেন্ডেন্সি থাকে। কখনো কখনো সে সুইসাইডাল অ্যাটেম্পটও নিয়ে ফেলে, এবং সে বন্ধুদের সাথে মিশতে পারে না। সুইসাইডাল অ্যাটেম্পট নিয়ে নেওয়ার বা সুইসাইডাল আইডিয়েশন হওয়ার রিজনটা কি? এটাকে যখন আমরা বলি বায়োপোলার মুড ডিসঅর্ডারের একটি ফেজ হচ্ছে আমরা যেটা বলি যে ডিপ্রেসিভ সিমটম, এবং এটা যদি দীর্ঘদিন চলতে থাকে, আপনি জানেন যে ডিপ্রেশনের সাথে সুইসাইডালের একটি অনেক বড় সম্পর্ক। আচ্ছা। এবং এই বায়োপোলার যারা মুড ডিসঅর্ডারে আক্রান্ত, তারা কিন্তু একটি দীর্ঘ সময়, কারো কারো ক্ষেত্রে 6 মাসও চলে যায়, সে ডিপ্রেসিভ সিমটমে থাকে। তাহলে যখন সে 6 মাসে ডিপ্রেসিভ সিমটমে থাকে, তখন এই ডিপ্রেসিভ সিমটম থেকে বা এপিসোড থেকে বেরিয়ে যখন আসতে পারে না, তখন কিন্তু সে সুইসাইডাল অ্যাটেম্প নেয়। আবার সে যখন ওটি থেকে বেরিয়ে এসে উচ্ছলতার মুডে থাকে, তখনও মানুষ তাকে ক্রিটিসিজম করে, মানুষ তাকে নিতে পারে না, তখনও সে রাগের বশে এই সুইসাইডের অ্যাটেম্প নিতে পারে, অ্যাঙ্গারের বশে, ইরিটেবলের বশে সে সুইসাইডের অ্যাটেম্প নিতে পারে। সো এই দুই কন্ডিশনেই তার সুইসাইডাল টেন্ডেন্সি হওয়া, সুইসাইডাল অ্যাটেম্প নেওয়ার হার অনেক বেশি। আমি যদি আরও এক ধরনের জটিলতার কথা বলি, যে কিছু কিছু মানুষ রয়েছেন যারা বায়োপোলার মুড ডিসঅর্ডারে আক্রান্ত, এটাকে বলে তৃতীয় ফেজ বা তৃতীয় এপিসোড। সেটা হচ্ছে যে আসলে কখন সে স্যাড মুডে যাবে এবং কখন সে এক্সাইটেড মুডে থাকবে, সেটা আসলে কেউ জানে না বা বুঝতে পারে না। কিছু মানুষের ক্ষেত্রে বা কিছু ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা একটা নির্দিষ্ট ডিউরেশন দেখতে পাই, 6 মাস 6 মাস, 3 মাস 3 মাস, বা 1 সপ্তাহ 1 সপ্তাহ। কিন্তু মধ্যবর্তী যে ক্লায়েন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু আসলে দেখতে পাওয়া যায় না, তারা মানে ফ্রিকুয়েন্টলি আপ অ্যান্ড ডাউন করে। তো এই একটা মানে এটা তো একটা অবশ্যই কঠিন রোগ, এবং এই কঠিন রোগটা আরো কঠিনতর রোগের দিকেও নিয়ে যেতে পারে যদি আরো জটিল ধরনের এবং কঠিন না হয়, মাত্রার মানসিক রোগের দিকে নিয়ে যেতে পারে। ফলে ওই ব্যক্তিটার দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হয়, সে আসলে আমি বলবো যে প্রোডাক্টিভহীন হয়ে যায়, এবং তার মাধ্যমে আসলে কি হয় না, মানে সমাজ, পরিবার এবং দেশের কাজের ক্ষেত্রে একটি বাধা ঘটে। সে আসলে তার যে এফোর্টটা সে 100% দিতে পারে না। একদমই তাই। তো এই জায়গাটাতে অনেক সময় দেখা যায় যে পার্টনার হিসেবে কাপল কাউন্সিলিং এর জন্য এসছে, কিন্তু দুজনের মধ্যে একজনের বায়োপোলার প্রবলেম আছে, কিন্তু সেটা সে ট্রিট করবার জন্য বা চিকিৎসা নেওয়ার জন্য সে একদমই রেডি না। তো এই জায়গাটি একটা বড় চ্যালেঞ্জ থাকে। আমি বলবো যে এটা অনেক একটি জটিল চ্যালেঞ্জ হয়ে যায়। কারণটা হচ্ছে যে তখন ওই মানুষটাকে যখন আমরা বলি যে আপনার এই ধরনের অসুবিধা রয়েছে, আপনার দীর্ঘ একটি ট্রিটমেন্ট প্রক্রিয়ায় যাওয়া দরকার, এটা যেমন ওই মানুষটাকে ইম্প্যাক্ট ক্রিয়েট করে, ঠিক অপর পক্ষে তার হাজব্যান্ড, যিনি কাউন্টার পার্ট রয়েছে, যার পার্টনার রয়েছে, তার মধ্যেও এটার একটি ভয় কাজ করে যে হ্যাঁ, আমি কি তাহলে এরকম একজন মানসিক রোগী আমার সঙ্গী হয়ে গেল, এবং সে কিন্তু এটাকে স্বাভাবিকভাবে নিতে পারে না। তখন সে আইডেন্টিফাই করতে পারে যে আসলে আমি তো অনেক চ্যালেঞ্জ ফেস করছি তার সাথে আমার ডিল করতে গিয়ে। এবং এই ধরনের জটিলতা কিন্তু আমাদের এখন আমরা যে কাপলগুলো পাচ্ছি, তাদের মধ্যে এই ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাচ্ছি। হয়তো কারো একজনের বায়োপোলার, অন্যজন হয়তো
বায়োপোলার না। ফলে তাদের ওই কনজুগুয়াল লাইফে যখন ডিফিকাল্টিস হইতে শুরু করে, মনোমালিন্য হয়, তখন তারা যখন কাপল কাউন্সেলিংয়ের জন্য আসেন, সেই সময় আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ, পার্টনারের একজনের মধ্যে হয়তো এই বায়োপোলার মুড ডিসঅর্ডারের সিমটমগুলো বিদ্যমান রয়েছে বা লক্ষণীয় রয়েছে। তো তখন অ্যাকচুয়ালি একজন ক্লিনিশিয়ান হিসেবে আপনি কি করেন সেটা আমি একটু শুনবো একটা বিরতির পর। আরেকটা বিরতি নিচ্ছি দর্শক, আশা করি সঙ্গেই থাকবেন। ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই। কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ সেলিম চৌধুরীর সাথে বাইপোলার মুড ডিসঅর্ডার এই বিষয়ের উপর। এবার আমরা একটু ট্রিটমেন্টটা সম্পর্কে জানতে চাই, যেটা আপনি যেমন বললেন যে কাউকে যখন পেলেন আপনি কাপল হিসেবে এসে কিংবা একজন ক্লায়েন্ট হিসেবে আপনি পেয়েছেন, তারপর একটা বড় চ্যালেঞ্জ থাকে যে তাকে এটা বোঝানো যে সে একটা স্পেশাল কন্ডিশনের ভেতর দিয়ে যাচ্ছে যেটাকে বাইপোলার মুড ডিসঅর্ডার বলা হয় এবং তার কিছু চিকিৎসার দরকার আছে। একটু যদি আমাদেরকে সেই জায়গাগুলো বলেন। আমাদের যেটা প্রথমে যে বিষয়টা হচ্ছে যে আমরা শুধুমাত্র দুটো সিমটম দেখলেই যে তাকে বায়োপোলার হিসাবে চিহ্নিত করব সেটা না। আমাদেরকে অবশ্যই একটি ডায়াগনোসিস প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। যখন আমরা ডায়াগনোসিস প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই, তখন ওটাকে যদি আমরা আইডেন্টিফাই করি যে হ্যাঁ, সে বায়োপোলার মুড ডিসঅর্ডারে আক্রান্ত বা ডিসঅর্ডারের ব্যক্তি হয়ে গিয়েছেন, তো তখন এটার একটা আবার মাত্রা রয়েছে, সেটাকে মাইল্ড, মডারেট না সিভিয়ার, সেই অনুসারে আমরা আবার ভাগ করি। যদি কারো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বায়োপোলার মুড ডিসঅর্ডার আমরা তাকে ক্লাসিফাই করেছি এবং সে হচ্ছে সিভিয়ারে আক্রান্ত, তখন কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে তাকে সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে বলি। অর্থাৎ সাইকিয়াট্রিস্ট মেডিসিন তার লাগবে। এবং কখনো কখনো যদি অনেক বেশি তীব্র হয়ে যায়, তখন কিন্তু আমরা তাকে হসপিটালাইজেশনের কথাও বলে থাকি। তো তার মানে আমাকে বুঝতে হবে যে অন্যান্য রোগের মতো এই রোগেরও কখনো কখনো হসপিটালাইজেশন প্রয়োজন পড়তে পারে। কিন্তু আমাদের অনেক অভিভাবক, অনেক আত্মীয় স্বজন এটাকে মেনে নিতে চান না। কারণ ওই স্টেজে যদি তাকে হসপিটালাইজেশন না করা হয়, তাহলে কিন্তু সেটা ওই সুইসাইডালের পর্যায়ে চলে যাবে অথবা অনেক বেশি ধ্বংসাত্মক পর্যায়ে চলে যাবে। ফলে সিভিয়ার পর্যায়ে যখন আমরা পাই, তখন তাকে আমরা বলি আইদার হসপিটালাইজেশন অথবা এর চেয়ে একটু কম হলে সাইকিয়াট্রিক মেডিসিনের মাধ্যমে যেতে হবে। যদি দেখা যায় যে সেটা হচ্ছে মডারেট লেভেলে, তো তখন আমরাও সাইকিয়াট্রিক মেডিসিনের কথা বলি এবং তার সাথে তাকে সাইকোথেরাপির কথাও বলি। আরেকটি বিষয়, যদি মাইল্ড হয় তাহলে আমরা বলি সে সাইকোথেরাপির মাধ্যমে সেটাকে রিকভার করা সম্ভব। তবে তার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ধরনের যদি ডিসঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদেরকে আমরা ম্যানেজমেন্ট দিতে যাই, তাহলে একটা হোলিস্টিক ম্যানেজমেন্ট লাগে। হোলিস্টিক ম্যানেজমেন্টটা যেটা হচ্ছে যে কখনো কখনো সাইকিয়াট্রিক্স অর্থাৎ মেডিসিন লাগবে, তার সাথে সাইকোথেরাপি। অর্থাৎ সবার ক্ষেত্রে সাইকোথেরাপি বা কাউন্সেলিং ম্যান্ডেটরি বলে আমি মনে করি। তার সাথে কারো কারো ক্ষেত্রে মেডিসিন, আবার কারো কারো ক্ষেত্রে হইতে পারে আমি হসপিটালাইজেশন। এই দুটো তো থাকবেই পাশাপাশি। কিন্তু আরেকটি কন্ডিশন হচ্ছে যে তার পরিবার, তার সমাজ, তার পিয়ার, তার ফ্রেন্ড, তার কলিগ, এই ধরনের যারা রয়েছেন সোশ্যাল যে সাপোর্ট, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন পার্টনার যদি সংবেদনশীল হন, সহযোগিতামূলক হন, তাহলে আমরা ওই ক্লায়েন্টকে অতি দ্রুত রিকভার করতে পারি। আবার পরিবারের মানুষ যদি আন্ডারস্ট্যান্ডিং হয় বা আন্ডারস্ট্যান্ডেবল হয়, সেন্সিবল হয়, এমপ্যাথেটিক হয়, রেসপন্সিবল হয়, তাহলে তাকে অতি দ্রুত রিকভারি করে ফেলা যায়। আবার তার বন্ধুরাও যদি সহযোগিতামূলক হয়, তার পেয়ার, তার কলিগরা যদি সহযোগিতামূলক হয়, তাহলেও কিন্তু তাকে আমরা অতি দ্রুত সেখান থেকে বের করে নিয়ে আসতে পারি। কিন্তু যদি এটা নিজে সে ট্যাগ লাগিয়ে ফেলে বা স্টিগমাটাইজে চলে যায়, আশেপাশে যারা রয়েছেন তারা যদি কন্টিনিউয়াসলি তাকে এটা নিয়ে নেগেটিভ ভাইব দেয় অথবা তাকে বুলিং করে অথবা তার সাথে অসহযোগিতামূলক আচরণ করে অথবা তাকে প্রয়োজনীয় সমর্থন, সহযোগিতা প্রদান না করে, তাকে স্পেস না দেয়, তাহলে এই কন্ডিশনটা দীর্ঘস্থায়ী হয়। এবং আমরা বলে থাকি কখনো কখনো কারো কারো ক্ষেত্রে এটা কিন্তু লাইফ লং হয়ে যেতে পারে। সুতরাং এই তিনটি সাপোর্টকে যদি আমরা একত্রিতভাবে না ব্যবহার করি বা না প্রয়োগ করি, তাহলে কারো কারো ক্ষেত্রে কেউ মাইল্ড থাকলে মডারেট হয়ে যাবে, মডারেট থাকলে সে সিভিয়ার হয়ে যাবে, অর্থাৎ তাকে ক্রনিক পর্যায়ে চলে যাবে, ইভেন সাইকোসিস পর্যায়ে চলে যেতে পারে, যেটা আমাদের ভাষায় বলি আমরা বদ্ধ
একটি মানসিক অসুস্থ রোগীর দিকে চলে যেতে পারে, মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হয়ে যেতে পারে। তো সেই বিবেচনায় আমি বলবো শুধু মেডিসিন না, শুধু সাইকোথেরাপি না, আবার শুধু সহযোগিতামূলক সমর্থনমূলক পরিবেশ না, বরং এই তিনটারই সমন্বয় লাগবে। যখন সে আস্তে আস্তে রিকভার করা শুরু করে তখন দেখা যায় যে তার মেডিসিন কমে যেতে হয়, সাইকোথেরাপি এবং সমর্থনমূলক বিষয়গুলোকে বাড়াই দিতে হয়। আচ্ছা, তাহলে সে মেইন স্ট্রিমে এসে তার ওই ইস্যুটাকে রিকভার করে ফেলতে পারে। আবার অনেকের ক্ষেত্রে আবার এরকম মনে করে যে আচ্ছা কয়েকদিন করলাম, এখন একটু ভালো লাগছে, আর কিছুর দরকার নাই, আর আমার মেডিসিনও দরকার নাই, আর সাইকোথেরাপিরও দরকার নাই, এখন তো ভালো হয়ে গেছি। রাইট, আপনি যেটা বলেছেন এইটা হওয়ার ফলে কিন্তু আমরা বলি যেমন ড্রাগ এডিক্টদের ক্ষেত্রে রিল্যাপস ঘটে, এখানেও কিন্তু রিল্যাপস ঘটে। অর্থাৎ সে যখন কন্টিনিউয়াসলি সেশন শুরু করতে থাকে বা মেডিসিন নিতে থাকে, তারপরে কোনো একটি কন্ডিশনের কারণে সে যদি বন্ধ করে দেয় এবং একটি নির্দিষ্ট তার কোর প্রবলেমটা বা কোর ইস্যুটাকে রিজলভ করা ছাড়াই, তাহলে কিন্তু সেটা আবার ব্যাক করবে এবং চরম আকারে ব্যাক করে কিন্তু। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতক্ষণ পর্যন্ত না তার স্কিলগুলো ডেভেলপ করে, যতক্ষণ পর্যন্ত না তার সে নিজেকে কনফিডেন্ট ফিল করে, যতক্ষণ পর্যন্ত না সে মেইন স্ট্রিমিং লাইফে লিড করছে এবং এনভায়রনমেন্টটা আমরা ইতিবাচক করতে পারতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই তিনটি সাপোর্টকে সমান্তরালে, কখনো কোনোটা একটু বেশি, কখনো কোনোটা একটু কম, এইভাবে ট্রিটমেন্ট প্রক্রিয়াটাকে চালু রাখতে হবে। এবং এটা একটা বেশ দীর্ঘ সময়ের ব্যাপার, কখনো কখনো দীর্ঘ সময়ের ব্যাপার, কিন্তু যদি সমস্যাটা মানে আমি বলবো লক্ষণগুলো কম থাকার সময়ে যদি আনা হয়, যেমন আমি অনেক ক্লায়েন্ট পাই, আপনাকে যদি বলে থাকি যে হয়তো তার ওই সিমটমটা দেখা দিয়েছিল 6ষ্ঠ শ্রেণীতে বা 8ম শ্রেণীতে, তাকে যখন অনার্স লেভেলে আনা হইল, অর্থাৎ অনার্স লেভেলে কোনো একটি দুর্ঘটনার কারণে তার এটা ডেভেলপ করেছে, অথবা বিবাহের পরে কোনো একটা কারণে দুর্ঘটনার কারণে এটা ডেভেলপ করেছে, তখন যখন আনা হয় তার মধ্যে কিন্তু এই দীর্ঘ সময় এটা কি করেছে, পারসিস্ট করেছিল, ফলে এটা কিন্তু এই সময়ের মধ্যে তীব্রতর হয়। ফলে আমি যেটা বলতে চাইবো যেটা হচ্ছে যে যখনই এই ধরনের সিমটম দেখা দিবে, তখনই যদি আমরা মনোরোগ বিশেষজ্ঞ অথবা সাইকোথেরাপিস্ট কাউন্সিলরের কাছে নিয়ে যাই, তাহলে এটা কম সময়ের মধ্যে রিকভার করা সম্ভব। অনেক ধন্যবাদ। আমরা একবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি দর্শকরা তাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখান থেকে জেনে গেছে। প্রিয় দর্শক, আমরা আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি এই আলোচনা আপনাদের জন্য বেশ উপকারী হয়েছে। আগামী পর্বেও এরকমই কোনো একটি বিষয় নিয়ে আবারও আমরা কথা বলবো। আশা করব আপনারা যেন তখনও আমাদের সাথে থাকেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।